প্রিয় দর্শক, গত কয়েকদিন যাবৎ আমরা আপনাদের সঙ্গে মুসলিম উম্মাহর একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে দীর্ঘ দশকের পর দশক, বরং বলতে গেলে শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত একটি সংগ্রাম এবং সংঘাতমুখর জীবনযাপন করে সর্বশেষ প্রান্তে এসে কিছুটা স্বাভাবিক একটা জীবনযাপনের দিকে যাত্রা করা ইমারাতে ইসলামিয়ার রাজধানী কাবুল থেকে আমি আপনাদের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি। আজকেও আরো কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য এই মুহূর্তে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি, আপনাদের কাছে উপস্থিত হয়েছি। গত 2-3 দিনে আমরা বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রোগ্রাম করেছি। ইমারাতে ইসলামিয়ার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কয়েকজন দায়িত্বশীলের সাথে আমাদের বৈঠক হয়েছে এবং সেখান থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছি এবং সেই জায়গায় আমরা দেশবাসীর কাছে উপস্থাপন করার মতো কিছু বিষয় আমার সংগ্রহে রয়েছে। গত পরশুদিন অর্থাৎ 23 তারিখ আমরা ইমারাতে ইসলামিয়ার গতকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমরা কর্মসূচি পালন করেছি। সেটি হলো ইমারাতে ইসলামিয়ার প্রধান বিচারপতি মৌলভী আব্দুল হাকিম হাক্কানি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ, যাকে ইমারাতে ইসলামিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ মনে করা হয় এবং অধিকাংশ মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বশীলদের মুরব্বী এবং অনেকের সরাসরি উস্তাদ হিসেবে তাকে অত্যধিক মর্যাদা দেওয়া হয়। সেই শেখ মৌলভী আব্দুল হাকিম হাক্কানির সাথে আমরা অত্যন্ত ফলপ্রসূ একটি বৈঠক করেছি এবং সেখান থেকে আমরা জানার চেষ্টা করেছি যে ইমারাতে ইসলামিয়ায় বিচার ব্যবস্থা কিভাবে পরিচালিত হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা খুব সবিস্তারিত আলোচনা করার সুযোগ পাব না, তবে আপনাদের সামনে অল্প কিছু বিষয়ে আমি বিচার ব্যবস্থা নিয়ে অল্প কিছু কথা আমি আপনাদেরকে উপস্থাপন করব, শেয়ার করব। ইমারাতে ইসলামিয়ারও বিচার ব্যবস্থা যতটুকু আমরা জানলাম যে 3টি স্তরে এখানকার বিচার ব্যবস্থা পরিচালিত হয়। এখানে আদালতে ইবতিদাইয়া, আদালত ইস্তিনাফিয়া এবং আল মাহকামাতুত তাময়িজিয়া বা আল মাহকামাতুন নিহাইয়া। তো প্রাথমিক নিম্ন আদালত এবং আপিল ডিভিশন এবং সর্বশেষ হলো চূড়ান্ত নিষ্পত্তিমূলক স্তরের যেই আদালত। এখানে সবচেয়ে মজাদার বা সবচেয়ে আনন্দদায়ক বা সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি আমাদেরকে মুগ্ধ করেছে সেটি হলো সাধারণ নিয়ম হলো এখানে যে কোনো বিচার যখনই আদালতে দায়ের হবে, একজন বাদী যখনই কারো বিরুদ্ধে কারো বিষয়ে সে কোনো মামলা দায়ের করবে, তো সেই মামলা দায়ের করার জন্য এখানে কোনো উকিলের দ্বারস্থ হওয়া জরুরি নয়। এটি যদিও অন্যান্য দেশেও আইনগতভাবে হয়তো আইনজীবীর মধ্যস্থতা জরুরি হয়ে থাকে না, কিন্তু এখানেও সেই কোনো আইনজীবী নিয়োগ করা অথবা কোনো মধ্যস্থতাকারী মামলা পরিচালনার জন্য কোনো সহযোগী নিয়োগ করার কোনো বাধ্যবাধকতা এখানে নেই। শুধু আইনগত দিক থেকেই যে বাধ্যবাধকতা নয়, এই বিষয়টি ততটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমরা এই তথ্য সংগ্রহ করেছি, জেনেছি যে এখানে অধিকাংশ মামলা কোনো উকিল অথবা অ্যাডভোকেট ছাড়াই পরিচালিত হয়ে থাকে। সরাসরি বাদী এবং বিবাদী তারা তাদের বক্তব্য আদালতের সম্মুখে উপস্থাপন করে থাকে
অধিকাংশ মামলায় কোনো উকিল অথবা কোনো অ্যাডভোকেটের প্রয়োজন হয় না। যদি অ্যাডভোকেট বা উকিল নিয়োগ করার প্রয়োজন হয় তাহলে তার জন্য ভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এবং সেই প্রতিষ্ঠান থেকে অনুমোদন নিয়ে যে কোনো ব্যক্তি নিজের পক্ষে একজন মধ্যস্থতাকারী উকিল অথবা আইনজীবী নিয়োগ করতে পারে, সেই সুযোগও রয়েছে। তবে অধিকাংশ মামলার মধ্যেই এখানে কোনো মধ্যস্থতাকারী আইনজীবী নিয়োগ করা হয় না। এটি হলো একটি ইন্টারেস্টিং ইনফরমেশন। আর এর চেয়েও গুরুত্বপূর্ণ আরেকটি ইন্টারেস্টিং ইনফরমেশন হলো যে মামলা নিম্ন আদালতকে 15 দিনের মধ্যেই নিষ্পত্তি করতে হবে। এই টাইম ফ্রেম দেওয়া রয়েছে। 15 দিনের মধ্যেই মামলার সিদ্ধান্ত দিতে হবে এবং মামলার রায় ঘোষণা করতে হবে। যদি কোনো কারণে কোনো মামলায় 15 দিনের মধ্যে নিম্ন আদালত যদি রায় ঘোষণা করতে না পারে তাহলে সেই ক্ষেত্রে নিম্ন আদালতকেই উচ্চ আদালতের দ্বারস্থ হতে হয় এবং উচ্চ আদালত থেকে মেয়াদ বৃদ্ধি করবার সময় বাড়ানোর একটি তাকে আবেদন দিতে হয় এবং আবেদনের মাধ্যমে তাকে মেয়াদ বৃদ্ধি করতে হয়। এই হলো একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বলছিলাম যে কথা, যে যদি এরপরে 15 দিনের পরেও আরো বেশি বিলম্ব হয় তাহলে সেই ক্ষেত্রে নিম্ন আদালতকে উচ্চ আদালত থেকে এই জন্য সময়ের অনুমোদন নিতে হয়। এরপরে যেই নিম্ন আদালত যখন রায় দিল তখন সেই রায় যদি কারো বাদী অথবা বিবাদীর মত না হয় তাহলে তারা সেই রায় নিয়ে যে আপিল করতে পারে, সেখানে আপিল করার পর সেখানে শুনানি হয় এবং তারা বিষয়টিকে আবার পুনর্বিবেচনা করার সুযোগ পায়। তারপরে চূড়ান্তভাবে সর্বোচ্চ আদালত, যেটি একেবারে সর্বোচ্চ আদালতে চূড়ান্ত মীমাংসা করা যায়। 3টি স্তর রয়েছে আদালতের, যেটি আমাদের দেশেও স্বাভাবিকভাবে ম্যাজিস্ট্রেট কোর্ট, তারপরে জজ কোর্ট এবং হাইকোর্ট, এবং হাইকোর্টেরও আবার অ্যাপিলের ডিভিশন রয়েছে। তো এইভাবে এই বিষয়গুলোর, আর এখানে সাধারণত মানে অযথাই কোনো বন্দীকে, কোনো ব্যক্তিকে মামলা দায়ের হলেই বন্দী করার বা তাকে গ্রেফতার করার প্রচলন নেই। সেখানে বন্দী করার জন্য সাধারণত 3 ক্ষেত্রে কাউকে মামলা দায়ের হওয়ার পর বন্দী করা হয়ে থাকে। হয়তো যদি এখানে কোনো অনুসন্ধানের প্রয়োজন হয়, মামলার বিষয়টি যাচাই করার প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে সেজন্য হয়তো কখনো গ্রেফতার করা হয়। অথবা যদি কারো ব্যাপারে এই ধরনের আশঙ্কা থাকে যে সে পালিয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রেও গ্রেফতার করা হয়। অথবা কোনো ক্ষেত্রে যদি এমন কোনো মামলা হয়ে থাকে, এমন কোনো অপরাধের বিষয় হয়ে থাকে যে অপরাধের বিষয়ে গ্রেফতার না করলে বিষয়টি নিয়ে বড় ধরনের কোনো ফিতনা এবং বড় ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি হতে পারে, সেক্ষেত্রেও সেজন্য তাদেরকে এটার জন্য বন্দী করা হয়।